সাধারণত যখন ক্ষমতা বা আন্তর্জাতিক রাজনীতির কথা ওঠে চোখের সামনে খুব গোছানো একটা ছবি ভেসে ওঠে, তাই না? একদম। মনে হয় যেন বড় বড় দেশের ঝকঝকে সংসদ ভবন বা ধরুন স্যুটটাই পরা কূটনীতিকদের ভারী ভারী আলোচনা। রাইট, পরিষ্কার মানচিত্র আর খুব লজিক্যাল সব হিসাব নিকাশ, ঠিক যেন একটা স্পষ্ট এক্স-রে রিপোর্ট, যেখানে ক্ষমতার পেশিগুলো কোথায় কিভাবে কাজ করছে তা একদম খালি চোখেই দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবে তো ক্ষমতার আসল চেহারাটা বোধহয় এতটা পরিচ্ছন্ন নয়। হ্যাঁ, তা তো বটে। বরং অনেক ক্ষেত্রেই সেটা অন্ধকারে ঢাকা থাকে, আর মূল চালিকা শক্তিগুলো কাজ করে মানুষের নজর এড়িয়ে। ঠিক এই কারণেই আজকের এই গভীর বিশ্লেষণটা একটু ভিন্ন খাতে বইবে। আমরা ওই ঝকঝকে মানচিত্র সরিয়ে রেখে প্রবেশ করতে যাচ্ছি স্যাঁতসেঁতে, জঞ্জালে ভরা, দমবন্ধ করা একটা অগোছালো ঘরের ভেতর। 1960 সালে লেখা হ্যারল্ড পিন্টারের বিখ্যাত নাটক দ্য কেয়ারটেকারের কথা বলছেন তো? হ্যাঁ, দ্য কেয়ারটেকার। আর এর পাশাপাশি আমরা রাখব 2005 সালে তার আলোড়ন সৃষ্টিকারী নোবেল ভাষণ আর্ট, ট্রুথ অ্যান্ড পলিটিক্স। এই দুটো বিষয়কে পাশাপাশি রাখলে একটা অদ্ভুত, বলা যায় একটা ভয়ঙ্কর প্যাটার্ন বা ছক ফুটে ওঠে। রাইট। পিন্টারের কাজ বিশ্লেষণ করার একটা সুবিধা হল তিনি ক্ষমতার চরম রূপটাকে একেবারে সাধারণ প্রাত্যহিক জীবনের মোড়কে আটকে দেন। একদম। একজন মানুষের ব্যক্তিগত নিরাপত্তাহীনতার সাথে রাষ্ট্রের আগ্রাসী নীতির যে কি অদ্ভুত মিল থাকতে পারে তা তার কাজ নাও পড়লে আসলে বোঝা কঠিন। ঠিক আছে, বিষয়টা একটু খুলে বলা যাক। পিন্টার তার লেখায় এমন এক জাদুকরী জগৎ তৈরি করেন যেখানে সাধারণ কথাবার্তার আড়ালে লুকিয়ে থাকে গভীর এক আতঙ্ক। তবে এই আলোচনায় নামার আগে একটা বিষয় একেবারে স্পষ্ট করে দেওয়া জরুরি। নিউট্রালিটির বিষয়টা? হ্যাঁ, পিন্টারের নোবেল ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ পররাষ্ট্রনীতির অত্যন্ত তীক্ষ্ণ সমালোচনা রয়েছে। সেখানে বামপন্থী এবং ডানপন্থী রাজনৈতিক উপাদান নিয়ে নানা মতবাদ আছে। রাইট। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ নেয়ার নয়। আমরা কেবল পিন্টারের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং উৎসে দেওয়া তথ্যগুলোকে একেবারে নিরপেক্ষভাবে তুলে ধরছি। এটা পরিষ্কার করাটা খুব দরকার ছিল। হ্যাঁ, এই আলোচনা কোনোভাবেই সেই মতবাদগুলোর প্রতি সমর্থন বা বিরোধিতা প্রকাশ করে না। একদম। এই নিরপেক্ষতা বজায় রাখাটা জরুরি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হল পিন্টার কিভাবে ক্ষমতা এবং ভাষার মধ্যকার সম্পর্কটাকে ব্যবচ্ছেদ করেছেন তার পিছনের মেকানিজম বা পদ্ধতিটা বোঝা। তো শুরু করা যাক সেই ঘরটা দিয়ে। দ্য কেয়ারটেকার নাটকের পুরোটাই ঘটে একটা স্যাঁতসেঁতে জঞ্জালে ভরা ঘরে। হ্যাঁ, ঘরের ছাদ ফুটো। রাইট, ছাদ ফুটো। সেখান থেকে পড়া বৃষ্টির পানি জমানোর জন্য একটা বালতি ঝুলছে। চারদিকে পুরনো খবরের কাগজের স্তূপ, একটা কখনো কাজ না করা ভাঙা টোস্টার, আর অযথাই রাখা একটা বুদ্ধ মূর্তি। অদ্ভুত একটা সেটআপ। আসলে চরিত্র মাত্র 3টি। ডেভিস নামের একজন গৃহহীন, বদমেজাজি ভবঘুরে। অ্যাস্টন নামের একজন দয়ালু কিন্তু মানসিকভাবে ধীরগতির মানুষ। আর অ্যাস্টনের ভাই মিক, যে এই বাড়ির মালিক। অ্যাস্টন মূলত ডেভিসকে রাস্তার একটা মারামারি থেকে বাঁচিয়ে এই ঘরে আশ্রয় দেয়। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এই ঘরটিকে কেবল ইটের তৈরি একটা থাকার জায়গা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। আচ্ছা। এটি পুরোপুরি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র। এখানে কোনো বন্দুক বা তলোয়ার নেই, কিন্তু সারাক্ষণ একটা লড়াই চলছে। একটা স্নায়ুযুদ্ধ আর কি। একদম তাই। স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গুডো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অ্যাবসার্ডিস ধারার নাটকে যেমনটা দেখা যায়, মানব জীবনের চরম অর্থহীনতা আর অস্তিত্বের সংকট সেটা এই ঘরের প্রতিটা ইঞ্চিতে ছড়িয়ে আছে। এই অস্তিত্বের সংকট সবচেয়ে বেশি ফুটে ওঠে ওই ডেভিস চরিত্রটির ভেতর দিয়ে, তাই না? হ্যাঁ, ওর তো নির্দিষ্ট কোনো শেকড়ই নেই। ছদ্মনামে সে সারাক্ষণ একটা জায়গার নাম জপে, সিডকাপ। সিডকাপ, হ্যাঁ। তার দাবি সিডকাপে তার আসল পরিচয়পত্র বা কাগজপত্র রাখা আছে, কিন্তু সেই কাগজ আনতে সে কখনো যায় না। কখনো বলে আবহাওয়া খারাপ, কখনো বলে তার জুতোটা ঠিকঠাক নেই। সিডকাপ যেন এমন একটা গন্তব্য যেখানে সে কখনোই পৌঁছাতে চায় না, বা পৌঁছাতে পারবেও না। সিডকাপ এখানে একটা মরীচিকা, বুঝলেন? ডেভিস জানে যে তার আসলে কোনো পরিচয় নেই, তার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই। এটা তার একটা মেকানিজম। রাইট। এই সিডকাপের গল্পটা সে নিজের চারপাশে একটা সুরক্ষা বলয় হিসেবে তৈরি করেছে। অন্যদিকে মিক যখন ওই ঘরে আসে, সে কিন্তু শারীরিক কোনো আঘাত করে না। না,
না, সে তো মানসিক খেলা খেলে। একদম। সে ডেভিসকে মানসিক নির্যাতনের চরম সীমায় নিয়ে যায়। মিক কখনো অদ্ভুত প্রশ্ন করে, কখনো দীর্ঘক্ষণ চুপ থেকে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। হ্যাঁ, আবার কখনো ডেভিসের ছেঁড়া ব্যাগটি নিয়ে এমনভাবে টানাটানি করে যেন সেটা কোনো বহু মূল্যবান জিনিস। এই যে কোনো কারণ ছাড়া শুধু শব্দের মারপ্যাচ আর নীরবতা দিয়ে আরেকজন মানুষকে কোণঠাসা করে ফেলা, এটাই হলো পিন্টারের সিগনেচার স্টাইল, যাকে কমিটি অফ মেনাস বা আতঙ্কের হাস্যরস বলা হয়। পুরো পরিস্থিতিটাকে একটা মিউজিক্যাল চেয়ার খেলার মতো ভাবা যেতে পারে। দারুণ একটা উপমা। মানে একটা ছোট্ট ঘর, যেখানে চেয়ার মাত্র একটি, আর ৩ জন মানুষ সেই চেয়ারটা দখল করার জন্য ঘুরছে। তারা একে অপরের শরীরকে আঘাত করছে না, বরং তারা সরাসরি মগজে আঘাত হানছে। কে কাকে ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেবে, তারই একটা অদৃশ্য লড়াই চলছে। আর এই স্নায়ুযুদ্ধের পেছনের মিউজিক বা সুরটা হলো সমাজে চাপিয়ে দেওয়া এক ধরনের অসুস্থতা। বিশেষ করে অ্যাস্টনের চরিত্রটার দিকে তাকালে সমাজের একটা চরম নিষ্ঠুর রূপ উন্মোচিত হয়। ওহ বাপরে, হ্যাঁ, অ্যাস্টনের অতীত গল্পটা তো আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। সে একসময় খুবই প্রাণবন্ত ছিল, প্রচুর কথা বলতো, চারপাশের অনেক কিছু নিয়ে তার প্রশ্ন ছিল। কিন্তু সমাজ তো সেটা মেনে নেয়নি। না, নেয়নি। সমাজ তার এই স্বাভাবিক কৌতূহল বা চিন্তা শক্তিকে একটা অসুখ হিসেবে ধরে নিল। তাকে জোর করে মেন্টাল হসপিটালে পাঠানো হলো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তার নিজের মায়ের সিগনেচার বা সম্মতিতে তাকে ইলেকট্রোশক থেরাপি দেওয়া হলো। ইসিডি, হ্যাঁ। এরপর থেকে তার মস্তিষ্ক ধীর হয়ে যায়, সে আর গুছিয়ে কথা বলতে পারে না। এই ইলেকট্রোশক থেরাপির বিষয়টা কেবল একটা চিকিৎসা পদ্ধতি নয়, এটি প্রাতিষ্ঠানিক ক্ষমতার একটা সরাসরি প্রয়োগ। মানে ক্ষমতা কিভাবে সাধারণ মানুষকে পিষে চলে, তাই তো? একদম। সমাজ মূলত একটা কারখানার মতো কাজ করে। যদি কোনো মানুষ সমাজের তৈরি করা ছাঁচে না পড়ে, যদি সে একটু বেশি প্রশ্ন করে বা প্রতিষ্ঠিত নিয়মের বাইরে হাঁটে, তখন সমাজ তাকে বিপজ্জনক বা অস্বাভাবিক তকমা দেয়। তাকে চুপ করানোর জন্য। রাইট। অ্যাস্টনকে সুস্থ করার জন্য শক দেওয়া হয়নি, শক দেওয়া হয়েছিল তাকে চুপ করানোর জন্য, সমাজের অনুগত করানোর জন্য। তার মগজটাকে এমনভাবে ভোঁতা করে দেওয়া হয়েছে যাতে সে আর কোনোদিন ক্ষমতার দিকে আঙুল তুলতে না পারে। ওহ, এটা ভাবলেই গা শিউরে ওঠে। আর ওই যে অ্যাস্টন সারাক্ষণ একটা ভাঙা টোস্টার ঠিক করার চেষ্টা করে, সেটা আসলে তার ওই ছিন্নভিন্ন শক পাওয়া মস্তিষ্কটাকেই জোড়া লাগানোর একটা প্রতীকী আর ব্যর্থ চেষ্টা। কিন্তু এখানে আমার একটা বিরাট খটকা লাগে। আচ্ছা, কিরকম? একটু তলিয়ে দেখলে ব্যাপারটা কেমন যেন উল্টো মনে হয়। সমাজ এবং তার নিজের পরিবার মিলে অ্যাস্টনকে এতটা ভেঙে গুড়িয়ে দিল, তাকে এতটা বিচ্ছিন্ন করে দিল। সেই মানুষটা কেন ডেভিসের মতো একজন অকৃতজ্ঞ স্বার্থপর ভবঘুরিকে সাহায্য করতে যাবে? লজিক্যাল প্রশ্ন। মানে ডেভিস তো ঘরে এসেই কেবল অভিযোগ করে, খুঁতখুত করে, এমনকি অন্যান্য জাতি বা বর্ণের মানুষদের নিয়ে তীব্র বর্ণবাদী মন্তব্যও করে। এমন একটা লোককে অ্যাস্টন কেন আশ্রয় দিল? এটা কি কেবলই তার একাকিত্ব ঘোচানোর মরিয়া চেষ্টা? শুধু একাকিত্ব নয়, এর পিছনে একটা মনস্তাত্ত্বিক মেকানিজম কাজ করছে। সমাজ যখন কাউকে পুরোপুরি বাতিল করে দেয়, তখন সেই মানুষটা মরিয়া হয়ে এমন কাউকে খোঁজে যার কাছে সে অন্তত নিজেকে প্রয়োজনীয় প্রমাণ করতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। পিন্টার মূলত দেখাচ্ছেন যে সমাজ কিভাবে কাঠামোগতভাবে নিউরোটিক বা মানসিকভাবে বিপর্যস্ত মানুষ তৈরি করে। অ্যাস্টন ডেভিসের মাধ্যমে সেই হারানোর সংযোগটা ফিরে পেতে চায়। কিন্তু ট্র্যাজেডি হল, ডেভিস তো আর আকাশ থেকে পড়েনি। না, সেও তো এই সমাজেরই অংশ। রাইট। সে খুব ভালো করেই জানে সমাজে তার অবস্থান একেবারে তলানিতে। তাই যখন সে দেখে তার চেয়েও দুর্বল একজন মানুষ, অর্থাৎ অ্যাস্টন, তার সামনে আছে, তখন সে সুযোগটা নেয়। সে উল্টো অ্যাস্টনকে পাগলাগারদে পাঠানোর ভয় দেখায়। হ্যাঁ, দুর্বল মানুষ যখন ক্ষমতার একটু স্বাদ পায়, সে অনেক সময় আরও বেশি নিষ্ঠুর হয়ে ওঠে। আর এই নিষ্ঠুরতার চরম প্রতীক হল সেই বুদ্ধ মূর্তিটা ভাঙার দৃশ্য। ওই দৃশ্যটা খুবই পাওয়ারফুল। অ্যাস্টনের ঘরে থাকা বুদ্ধমূর্তিটা কোনো ধর্মীয় উপাসনার জিনিস নয়। এটা যেন ওই জঞ্জালের ভেতর তার ভঙ্গুর একটা শান্তির আশ্রয়। কিন্তু মিক যখন বুঝতে পারে যে ডেভিস অ্যাস্টনকে অপমান করছে, তখন মিক হঠাৎ করে ওই মূর্তিটা আছড়ে ভেঙে ফেলে। হ্যাঁ, একদম গুড়িয়ে দেয়। এই ভাঙনটা কেবল মাটির মূর্তি ভাঙা নয়, এটা যেন অ্যাস্টনের বেঁচে থাকা শেষ সম্বলটুকু, তার আত্মমর্যাদার শেষ অবশিষ্টাংশটুকু গুড়িয়ে দেওয়া। মিক চরিত্রটি এখানে পুঁজিতান্ত্রিক ব্যবস্থার প্রতিনিধিত্ব করছে।
সে মুখে বড় বড় কথা বলে, ঘর সাজানোর আধুনিক ম্যাগাজিন থেকে মুখস্থ করা বুলি আওড়ায়, কিন্তু ভেতরে ভেতরে সেও নিজের অবস্থান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগে। রাইট। সে মূর্তিটা ভাঙে নিজের ক্ষমতা জাহির করার জন্য। এখানে ভাষা, নীরবতা এবং শারীরিক ধ্বংস, এই তিনটি জিনিসকেই আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই একটা ছোট্ট ঘরের ভেতরে ক্ষমতার যে নির্মম রূপ আমরা দেখলাম, এবার তার দেয়ালগুলো ভেঙে ফেলার সময় এসেছে। নোবেল ভাষণের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, পিন্টারের নোবেল ভাষণ আর্ট, ট্রুথ অ্যান্ড পলিটিক্সে প্রবেশ করলে দেখা যায় তিনি এই ব্যক্তিগত স্তরের ক্ষমতার লড়াইকে কিভাবে বৈশ্বিক রাজনীতির ময়দানে দাঁড় করিয়েছেন। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব শিল্প এবং রাজনীতির ভেতরে সত্যের অবস্থান কিভাবে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে। এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। পিন্টারের মতে শিল্পের জগতে, বিশেষ করে নাটকে বা সাহিত্যে, সত্য বলে কোনো একটা নির্দিষ্ট পাথর নেই যেটাকে ছোঁয়া যায়। সত্য সেখানে বহুরূপী, অধরা। মানে শিল্পের সত্যটা ফ্লেক্সিবল। একদম। একজন লেখক যখন চরিত্র তৈরি করেন, তখন চরিত্ররা একটা পর্যায়ে লেখকের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিজেদের মতো করে শ্বাস নিতে শুরু করে। কিন্তু রাজনীতির জগতে সত্যের ধরন বা উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। শিল্পে সত্যকে খোঁজার একটা নিরন্তর সৎ চেষ্টা থাকে, এমনকি সেই সত্য যদি খুব অস্বস্তিকরও হয়। কিন্তু রাজনীতিতে সত্যকে পরিকল্পিতভাবে খুব সুচারুভাবে হত্যা করা হয়। রাইট, একদম হত্যা করা হয়। পিন্টারের অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনীতিকরা সত্যকে গোপন করে একটি মিথ্যার মায়াজাল বা ট্যাপেস্ট্রি অফ লাইজ তৈরি করে। সাধারণ মানুষকে অজ্ঞতার অন্ধকারে ডুবিয়ে রাখাই হল রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে বড় হাতিয়ার। এই মিথ্যার মায়াজাল কিভাবে বোনা হয় তার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে পিন্টার তার ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতির ব্যবচ্ছেদ করেছেন। হ্যাঁ, তিনি খুব ডিটেলড আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে এই পরাশক্তিগুলো লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বা ধীরগতির সংঘাতের নীতি গ্রহণ করেছিল। এর পেছনের কৌশলটা বোঝা খুব জরুরি। কৌশলটা কি ছিল আসলে? সরাসরি কোনো দেশে সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ করাটা ব্যয়বহুল এবং তাতে আন্তর্জাতিক সমালোচনা হয়। এর বদলে পরাশক্তিগুলো একটি দেশের ভেতরে ধীরে ধীরে সংঘাত উস্কে দেয়। তারা কোনো বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র দেয়, অর্থনীতি ধ্বংস করে দেয়। মানে ভেতর থেকে একটা দেশকে পচিয়ে ফেলা। একদম তাই। সমাজে এমন একটা অস্থিতিশীলতা তৈরি করে যাতে ওই দেশটি ভেতর থেকেই ভেঙে পড়ে। পিন্টারের একটা ভয়ঙ্কর বাস্তব উদাহরণ দিয়েছেন নিকারাগুয়ার ঘটনা দিয়ে। ১৯৮০ দশকে নিকারাগুয়ায় স্যান্ডিনিস্তারা যখন ক্ষমতায় আসে, তারা দেশের খোলনলচে বদলে ফেলতে শুরু করে। হ্যাঁ, তারা তো অনেক প্রগতিশীল কাজ করেছিল। রাইট। তারা মৃত্যুদণ্ড বাতিল করে, গরিব কৃষকদের জমি ফিরিয়ে দেয়, হাজার হাজার স্কুল তৈরি করে এবং দেশটিতে শিক্ষার হার জাদুকরীভাবে বৃদ্ধি পায়। কিন্তু পিন্টারের দাবি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এই উত্থানকে তাদের নিজেদের আধিপত্যের জন্য একটা বড় হুমকি হিসেবে দেখে। এরপর তারা কন্ট্রা নামক একটি ডানপন্থী সশস্ত্র গোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করে ওই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য। আর এই সাহায্য করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা বোঝাতে পিন্টার ফাদার জন ম্যাটক্যাফ নামের এক ধর্মযাজকের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। ওই গল্পটা তো খুবই মর্মান্তিক। খুবই। কন্ট্রা বিদ্রোহীরা নিকারাগুয়ার একটি স্কুলে হামলা চালিয়ে নার্স ও শিক্ষকদের ধর্ষণ করে এবং ডাক্তারদের নির্মমভাবে হত্যা করে। ফাদেল মেটক্যাফ এই ঘটনার পর লন্ডনের মার্কিন দূতাবাসে গিয়ে তীব্র প্রতিবাদ জানান এবং এই গোষ্ঠীকে সাহায্য করা বন্ধ করার দাবি তোলেন। আর তার জবাবে কূটনীতিক কি বলেছিলেন মনে আছে? হ্যাঁ, জবাবে একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক অত্যন্ত ঠান্ডা মাথায় তাকে বলেছিলেন, যুদ্ধে নিরপরাধ মানুষ সবসময়ই ভোগে। উফ, যুদ্ধে নিরপরাধ মানুষ সবসময়ই ভোগে। এই একটা বাক্যের ভেতর দিয়ে সাম্রাজ্যবাদের আসল চেহারাটা যেন বেরিয়ে আসে। কোনো অনুশোচনা নেই, বিন্দুমাত্র সহানুভূতি নেই। একজন সাধারণ মানুষের জীবনের যেন কানাকড়িও দাম নেই এদের কাছে। পিন্টার এই চরম ঔদাসীন্য আর নিষ্ঠুরতাকেই সবচেয়ে বড় অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি আরও বলেছেন যে চিলি, এল সালভাদর, গুয়াতেমালা সহ বিশ্বের বহু দেশে ডানপন্থী সামরিক স্বৈরাচারীদের সমর্থন দেওয়া হয়েছে, যার ফলে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? কি? রাষ্ট্রযন্ত্র এমনভাবে মিডিয়া এবং ভাষাকে নিয়ন্ত্রণ করেছে যেন এই ঘটনাগুলো কখনো ঘটেইনি।
রাষ্ট্রযন্ত্রের এই কাজটাকেই পিন্টার এক ধরনের হিপনোটিজম বা সম্মোহন প্রক্রিয়া বলেছেন। মানে ব্রেন ওয়াশ করা। রাইট। রাজনীতিবিদরা অত্যন্ত চতুরতার সাথে ভাষার ব্যবহার করেন। তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অবলীলায় গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার বা মুক্তবিশ্বর মতো ভারী ভারী শব্দগুলো এমনভাবে ব্যবহার করেন যাতে সাধারণ মানুষের চিন্তাশক্তি ভোতা হয়ে যায়। মানুষ যেন প্রশ্ন করতে ভুলে যায়। একদম। যখন টিভিতে এই শব্দগুলো বারবার বলা হয়, তখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তাদের সরকার হয়তো সত্যিই বিশ্বের ভালোর জন্য কাজ করছে, অথচ পর্দার আড়ালে হয়তো একটা পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এরপর পিন্টার আসেন ইরাক আক্রমণের কথায়। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র বা WMD আছে এবং আল কায়েদার সাথে তার সম্পর্ক আছে। এই পুরো বয়ানটাই ছিল একটা সাজানো মিথ্যা। পুরোটাই একটা অজুহাত। হ্যাঁ, এটি ছিল আন্তর্জাতিক আইন সম্পূর্ণ লঙ্ঘন করে একটি স্বাধীন রাষ্ট্র দখলের একটা অজুহাত মাত্র। গুয়ান্তানামো বেতে বিনা বিচারে বন্দীদের বছরের পর বছর আটকে রাখা, তাদের উপর নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো এবং জোরপূর্বক খাওয়ানোর বিষয়গুলো তিনি তুলে ধরেন। তার মতে যারা নিজেদের মুক্ত বিশ্বের নেতা বলে দাবি করে, তাদের এই ধরনের মানবাধিকার লঙ্ঘন ইতিহাসে নজিরবিহীন। পিন্টার তার ভাষণে এই ভয়াবহতাকে বোঝাতে বিখ্যাত চিলিয়ান কবি প্যাবলো নেরুদার একটি কবিতার লাইন উদ্ধৃত করেছিলেন, রাস্তায় রক্তের বন্যা, বা কাম অ্যান্ড সি দ্য ব্লাড ইন দ্য স্ট্রিটস। হ্যাঁ, খুব শক্তিশালী একটা লাইন। পিন্টার বোঝাতে চেয়েছেন যে নিরীহ বেসামরিক মানুষের উপর যখন বোমা পড়ে, যখন একটা দেশের সাধারণ মানুষ রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে থাকে, তখন সেই রক্তের দাগ কোনো চমৎকার রাজনৈতিক ভাষণ দিয়ে বা গণতন্ত্র রক্ষার অজুহাত দিয়ে মুছে ফেলা যায় না। কখনো না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফুল স্পেকট্রাম ডমিনেন্স বা স্থল, নৌ, আকাশ এবং মহাকাশ সহ সর্বস্তরে আধিপত্য বিস্তারের যে আকাঙ্ক্ষা, তা মূলত পুরো বিশ্বকে এক স্থায়ী সামরিক ভীতির মধ্যে ঠেলে দিয়েছে। এ বিপুল ধ্বংসযজ্ঞ আর মিথ্যার মায়াজালের চিত্রটা তুলে ধরার পর এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। পিন্টার তার ভাষণের এক পর্যায়ে জর্জ ডব্লিউ বুশ এবং টনি ব্লেয়ারকে সরাসরি যুদ্ধাপরাধী হিসাবে আখ্যায়িত করেন। তাই তো, তিনি তো আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠামোর কথাও তুলেছিলেন। হ্যাঁ, তিনি আইসিসির কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান কত লাখ স্বাধীন মানুষকে হত্যা করলে একজন নেতাকে গণহত্যাকারী বলা যাবে। রাষ্ট্র যখন সন্ত্রাস চালায় তখন সেটাকে পররাষ্ট্র নীতি বলে চালিয়ে দেওয়া হয়, আর ব্যক্তি যখন প্রতিরোধ করে তখন তাকে সন্ত্রাসী বলা হয়। কি অদ্ভুত একটা দ্বিচারিতা! পিন্টার নাগরিক হিসাবে আমাদের মনে করিয়ে দেন যে রাষ্ট্র আমাদের চোখের সামনে যে আয়নাটা ধরে রাখে তা সবসময় পুরো সত্য দেখায় না। সত্যকে জানার জন্য কখনো কখনো সেই আয়নাটাকে ভেঙে চুরমার করে দিতে হয়। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ায়? আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম একটা ছোট নোংরা ঘরের ভেতরে থাকা তিনজনের মনস্তাত্ত্বিক লড়াই দিয়ে, আর এসে দাঁড়ালাম বিশ্ব রাজনীতির রক্তাক্ত ময়দানে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এই দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। কিন্তু পিন্টারের বিশ্লেষণ আমাদের দেখায় যে ক্ষমতার মূল কাঠামো, শোষণ করার মেকানিজম সব জায়গাতেই এক। সেই ঘরের ভেতরে মিক যেমন নীরবতার শব্দের মারপ্যাচ দিয়ে ডেভিসকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি বিশ্বমঞ্চে পরাশক্তিগুলো গণতন্ত্র আর স্বাধীনতা শব্দের আড়ালে দুর্বল দেশগুলোকে নিয়ন্ত্রণ করে। রাইট। অ্যাস্টেনের মস্তিষ্ককে যেভাবে ইলেকট্রোশক দিয়ে সমাজের অনুগত করা হয়েছিল, ঠিক একইভাবে মিডিয়া আর প্রোপাগান্ডা দিয়ে সাধারণ মানুষের চিন্তাশক্তিকে শক দিয়ে অবশ করে রাখা হয়। ক্ষমতার এই মেকানিজমে ব্যক্তিগত এবং রাজনৈতিকের মধ্যে আসলে কোনো বিভাজন রেখা নেই। সবখানেই ভাষা ব্যবহৃত হয় শোষণের প্রধান হাতিয়ার হিসাবে। যে কারণে পিন্টার বলেছেন, একজন লেখক হিসাবে তার দায়িত্ব হল শব্দের পেছনের এই মিথ্যাগুলোকে উন্মোচন করা। সেই পরিষ্কার মানচিত্র আর অন্ধকার অগোছালো ঘরের কথা দিয়ে শুরু হয়েছিল আমাদের যাত্রা। এই আলোচনা থেকে অন্তত এটুকু পরিষ্কার যে আমাদের চারপাশের রাজনৈতিক বাস্তবতা আসলে ওই অগোছালো ঘরের মতোই। একদমই তাই। সেখানে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে মিথ্যার এক বিশাল চিত্রনাট্য, যেখানে আমরা কেবল পুতুলের মতো অভিনয় করে যাচ্ছি। কিন্তু শেষে এসে একটি বিষয় নিয়ে গভীরভাবে ভাবা যেতে পারে। আচ্ছা। পিন্টার তার ভাষণের শুরুতেই বলেছিলেন যে শিল্পের জগতে নাটকের চরিত্ররা একটা পর্যায়ে গিয়ে লেখকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা লেখকের চাপিয়ে দেওয়া পরিণতি মেনে নেয় না, তারা নিজেদের ইচ্ছে মতো বাঁচতে শুরু করে এবং প্রতিরোধ গড়ে তোলে।
চরিত্ররা নিজেরাই বিদ্রোহী হয়ে ওঠে। রাইট। তাহলে সমাজ এবং রাজনীতির এই বিশাল নাটকে সাধারণ মানুষ হিসাবে আমাদের অবস্থানটা কোথায়? যে রাজনৈতিক রচয়িতারা বছরের পর বছর ধরে মিথ্যার চিত্রনাট্য চাপিয়ে দিচ্ছেন, চরিত্র হিসেবে কি সেই স্ক্রিপ্টের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের আছে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আমরা কি চাইলে সেই চাপিয়ে দেওয়া চিত্রনাট্য ছিঁড়ে ফেলে নিজেদের সত্য প্রতিষ্ঠা করতে পারি? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের সবার নিজের ভেতরেই খুঁজতে হবে।